আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। অসহযোগ আন্দোলনের প্রথম দিনের সংঘর্ষে ১৩ জেলায় এখন পর্যন্ত ৩২ জন নিহত। রাজধানীতে ব্যাপক সহিংসতা, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ জারি। আগামীকাল থেকে বুধবার পর্যন্ত সাধারণ ছুটির ঘোষণা। আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ না করার নির্দেশ হাইকোর্টের। আন্দোলনকারীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ। এবং দেশ জুড়ে আওয়ামী লীগের সমাবেশ, পাড়া মহল্লায় নেতাকর্মীদের সতর্ক অবস্থান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠায় রাজপথে থাকার অঙ্গীকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীতে সরকার সমর্থকদের সঙ্গে বিক্ষুব্ধ জনতার ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি, অগ্নিসংযোগের মধ্য দিয়ে হয়েছে ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন। শাহবাগ, সায়েন্স ল্যাব, উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ি, মতিঝিল সহ বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত দুজন। এখন পর্যন্ত পুলিশ সদস্য সহ আহত হয়েছেন ৪৪ জন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থা ৪ জনের বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রিপোর্ট করছেন আদিন সজীব। ঢাকার আকাশে কালো ধোঁয়া। অসহযোগ আন্দোলনের প্রথম দিন, সকাল থেকেই উত্তপ্ত রাজধানী। দিনের শুরুতেই শাহবাগে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সড়ক দখলে নেয় আন্দোলনকারীরা। আগুন দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি যানবাহনে। ঘটে ভাঙচুরের ঘটনাও। এতে আতঙ্কিত হাসপাতালের চিকিৎসক, রোগী ও তাদের স্বজনরা। সায়েন্স ল্যাব মোড়েও বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ, পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন কয়েকজন। সরকার বিরোধী নানা স্লোগান দিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। 11টা বাজে আসার পর 5 মিনিট এখানে আমরা আন্দোলন করতেছি, আর ওখান থেকে হঠাৎ পুলিশ ছাত্রলীগ হচ্ছে আপনার মারতেছে, গুলি মারতেছে, টিয়ারশেল মারতেছে। তারপর আমরা ধাওয়া দিছি পর ওরা ওখান দিয়ে বের হয়ে গেছে। এটা কেন করলো? এই শান্তিপূর্ণ আন্দোলনে কেন তারা আক্রমণ করলো? এটা আমরা তীব্র নিন্দা জানাই। আমরা এই সাইড থেকে প্রথমে পুরো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। ওই সাইড থেকে ছাত্রলীগের ওরা হচ্ছে হেলমেট বাহিনী, হেলমেট পরে ওরা লাঠিসোঁটা নিয়ে আসতেছিল। বাংলা মোটরেও বিক্ষুব্ধ জনতার সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। পুলিশ বক্স ও বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতগুলো রক্তের বিনিময়ে আমরা কোনো কোটা চাইনি, এখন শুধু এক দফা। এটা অবিলম্বে মানা উচিত। আমাদের ভাইদের রক্ত নিয়েছে, আমাদের যদি রক্ত দিতে হয় আমরা দিতে প্রস্তুত আছি। আমরা রাজপথে আছি, রাজপথ আমরা ছাড়ি নাই। আমাদের ছাত্ররা যেভাবে আসছে তারা কিন্তু নিরস্ত্রভাবে আসছে, এখানে যেভাবে পারতেছে সেভাবে এখানে তার আন্দোলন যোগে। আমাদের উপর আবার ছাত্রলীগ দিয়ে হামলা করানো হচ্ছে। আমরা কোনোভাবে আমরা চুপ থাকবো না। আমরা এটা সঠিক বিচার চাই, আর আমাদের দাবি একটাই, এক দফা। কেন ঝরলো আমাদের ভাইদের রক্ত? আমাদের একটাই দাবি, আমরা ন্যায় চাই। যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে আমরা আন্দোলনের মাঠ ছাড়বো না। সদরঘাটে বাংলাদেশ ব্যাংকের অফিসের সামনেও ভাঙচুরের ঘটনা ঘটে। ঢাকার সিএমএম আদালতে পুলিশের গাড়িতেও আগুন দেয়া হয়। থমথমে পরিস্থিতি যাত্রাবাড়িতেও। কুতুবখালীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। মিরপুর 10 ও 13 নম্বরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের তুমুল সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। দিনভর চলে ধাওয়া পাল্টা ধাওয়া। উত্তপ্ত উত্তরাও। বিএনএস ভবনের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয় কয়েকজন। নীরব ভূমিকায় দেখা যায় পুলিশকে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। অনেক জেলাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। কোনো কোনো জেলায় দুর্বৃত্তরা আওয়ামী লীগ অফিস সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ ও সদর উপজেলা পরিষদ ভাঙচুর ও 5টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ হয়ে একজন আহত হয়েছেন। পরে ডিসি অফিস ঘেরাও করতে গেলে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এ সময় অন্তত 20 জন আহত হন।
কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের ডাকা এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের সহিংসতায় 6 সাংবাদিক সহ আহত হয়েছে 25 জন। এ সময় শহরের বঙ্গবন্ধু মোরাল জেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও গুলি ছোড়ে পুলিশ। জামালপুরে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ের আশপাশের 5 দোকান ও কয়েকটি মোটরসাইকেল পোড়ায় তারা। পরে বগাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম প্রামাণিকের প্রাইভেট কারও পুড়িয়ে দেওয়া হয়। ঝিনাইদহে কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় থানায় ইট পাটকেল নিক্ষেপ, পুলিশ বক্স ভাঙচুর, পোস্ট অফিসে ইট পাটকেল নিক্ষেপ ও পৌরসভায় হামলা চালায় দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছোড়ে। এতে 11 জন গুলিবিদ্ধ সহ 30 জন আহত হয়। এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আন্দোলনে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে নওগাঁয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শহরের কাজের মোড়ে জড়ো হতে শুরু করেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। পরে আন্দোলনকারীরা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান। চট্টগ্রামের কাজীর দেউরি থেকে বন্দর নগরীর আজকের পরিস্থিতি জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। আমরা সকাল থেকে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি এবং সেখানে দেখেছি যে ছাত্ররা কিন্তু প্রতিটি মোড়ে মোড়েই তারা জড়ো হওয়ার চেষ্টা করেছে। যেখানে জড়ো হতে চেষ্টা করে সেখানে কিন্তু পুলিশ তাদেরকে বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। আমরা দেখেছি চট্টগ্রাম নগরীর বিভিন্ন যে এলাকাগুলো আছে, যখন তারা অবস্থানের চেষ্টা করে তখন পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং তারা কিন্তু ধাওয়া খেয়ে তারা কিন্তু সরে গেছে। এবং আমরা সকালে নিউ মার্কেট এলাকা দেখেছি, নিউ মার্কেট এলাকায় কিন্তু সকাল 11টার পর থেকে কিন্তু যে আমরা দেখেছি সেনাবাহিনী 11টার পর থেকেই কিন্তু সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে এবং গোলাগুলির মতো ঘটনা ঘটেছে। সেখানে বেশ কয়েকজন আহত হয়েছে। আমরা এছাড়াও চট্টগ্রাম নগরের কাজীর দেউরি যে এলাকা আছে সেখানে আমরা গিয়েছিলাম, সেখানেও দেখেছি কাজীর দেউরি থেকে লালখামবাজার এবং কাজীর দেউরি থেকে ওয়াসা মোড় যে অংশটি আছে সেখানেও কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে। পরবর্তীতে বৈষম্য যারা ছাত্র আছে, আন্দোলনকারী আছে, তারা কিন্তু পরবর্তীতে ওয়াসায় অবস্থান নেয় এবং ওয়াসায় অবস্থান নেওয়ার পরে কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনী তাদেরকে 2-3 স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করে এবং তারা কিন্তু ওইখান থেকে আর বের হতে পারেনি। তবে এখন পর্যন্ত ছাত্ররা সেখানে অবস্থান করছে এবং আমরা এখনও দেখছি বিভিন্ন জায়গায় কিন্তু গোলাগুলি শব্দ শোনা যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সবচেয়ে সংবাদ। ফেনী থেকে শহরের পরিস্থিতি জানাচ্ছেন দিদারুল আলম। ফেনীতে দুপুর 1টার দিকে ফেনী ট্রাং রোডে এবং ফেনীর মহিপালে ছাত্রদের একতরফা দাবিতে আন্দোলনের শিক্ষার্থীরা যখন আন্দোলন করছিল তখনই ঠিক অতর্কিত হামলা হয়। সেখানে আমরা এখন পর্যন্ত ফেনী জেনারেল হাসপাতালে আমরা 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছি এবং সেখানে আরও এখানকার যে ডাক্তাররা রয়েছেন তারা বলছেন যে এখানে আরও 50 থেকে 70 জনের মতো আহত হয়েছেন। তবে এখানে মূল যে শিক্ষার্থীদের সাথে যে আন্দোলনের যে বিষয়টি সেটি আসলে কিভাবে শুরু হয়, সংঘর্ষের ঘটনাটি আমরা আসলে সেটি এখন পর্যন্ত শিওর হতে পারেনি। তবে এখানে শিক্ষার্থীরা বলছেন যে এখানে দুর্বৃত্তদের হানা হয়েছে এবং সেখানে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে এবং তাদেরকে ফাঁকা ফায়ার করা হয়েছে এবং তাদেরকে মানে অনেকজনই আহত হচ্ছেন বলে এখানে ধারণা করা হচ্ছে। তারা শিক্ষার্থীরা বলছেন অনেকেই আহত হয়েছেন এবং পাশাপাশি এখানকার আমরা হাসপাতালে আসার পর যে জিনিসটা লক্ষ্য করেছি, অনেকেই কিন্তু তাদের স্বজনকে খুঁজতে এখানে আসছেন। তারা বলছেন যে তাদের স্বজন আহত হয়েছেন কিন্তু হাসপাতালে এসে তাদেরকে খুঁজে পাচ্ছেন না, তারা খুঁজছেন। এবং এখন পর্যন্ত আমরা ফেনী জেনারেল হাসপাতালে 5 জন নিহত হয়েছেন এবং 5 জনের ডেড বডি আমরা দেখতে পেয়েছি এবং এর বাইরে এখন পর্যন্ত প্রায় 70 জনের মতো চিকিৎসা নিয়ে এখান থেকে ফিরে গিয়েছেন এবং ফেনী জেনারেল হাসপাতালে আরও প্রায় 3 জনকে মুমূর্ষু অবস্থায় চিটংয়ের দিকে রেফার করা হয়েছে। এর বাইরে এখনও সার্জারি ওয়ার্ডে যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের সার্জারি হচ্ছে, এমন তথ্য আমরা পেয়েছি। যে ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ। আগামীকাল থেকে বুধবার পর্যন্ত সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ সময় দেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে আজ সন্ধ্যা 6টা থেকে ঢাকা সহ দেশের সবকটি কর্পোরেশন, বিভাগীয়, জেলা, উপজেলা শহরে কারফিউ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় সরকারের পক্ষ থেকে সবাইকে কারফিউ নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়। পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন মেনে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সেই সাথে প্রয়োজনের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ না করতে এবং মানব জীবনের প্রতি সম্মান দেখাতে বলেছেন উচ্চ আদালত। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সরাসরি গুলি না করা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তি নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে এসব পর্যবেক্ষণ দেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। হুমায়ুন চিস্তির রিপোর্ট। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সরাসরি গুলি না করা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে করা রিটের 2 দিন শুনানির পর বেঞ্চের এক বিচারপতি অসুস্থ হওয়ায় গত বুধ ও বৃহস্পতিবার শুনানি হয়নি। এরই মধ্যে 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি দেয় রোববার শুনানির শুরুতেই রিটের ওই অংশ বাদ দেন উচ্চ আদালত। পরে অ্যাটর্নি জেনারেল ও রিটকারীর আইনজীবীদের শুনানি শেষে রিটটি পর্যবেক্ষণ সহ খারিজ করে দেন হাইকোর্ট। যদিও কাগজে কলমে বলা হচ্ছে খারিজ করা হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি আমরা এই প্রার্থনাই করেছিলাম ওনাদের কাছে, যাতে পুলিশ এক্সেসিভ ফোর্স ব্যবহার না করে। এবং আদালত থেকে ওনাদের কাছে আমাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের কাছে কৃতজ্ঞ যে এই ক্রান্তিলগ্নে তারা পুলিশকে তাদের দায়িত্বটা মনে করিয়ে দিয়েছেন এবং একই সাথে আমাদের আন্দোলনকারীদেরকেও মনে করে দিয়েছেন যে এটি একটি শান্তিপূর্ণ আন্দোলন। আমাদের একটি কথা রয়ে গেছে যেটা কোর্টে নিষ্পেষিত হয়নি, যে তাদেরকে কোন অধিকার বলে, কোন আইনের বলে তাদেরকে এতদিন রাখা হয়েছে। এবং আরেকটি প্রশ্ন যেটা এখনকার এই মুহূর্তের জন্য খুবই জরুরি, যে এরকম করে আর যাদেরকে তুলে নেওয়া হচ্ছে, ডিবি কাস্টডিতে রাখা হচ্ছে, অজান্তে বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে, তাদের ব্যাপারে আমরা কিভাবে প্রতিকার চাইব। শুনানিতে এক দফা আন্দোলন নিয়েও মন্তব্য করেন আদালত। আদেশের পর্যবেক্ষণে আদালত বলেন, সংবিধান অনুযায়ী যে কেউ মিছিল সমাবেশ করতে পারবে। নাশকতার ঘটনা ঘটলে তার নিয়ন্ত্রণে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালত বলছেন যে আইন যেটা আছে আমাদের দেশে, সেই আইন অনুযায়ী বা সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের সভা সমিতি করার অধিকার আছে শান্তিপূর্ণভাবে, এবং তারা শান্তিপূর্ণভাবে সেটা করতে পারবে। পুলিশকে বলছে তারা যদি কেউ করে সহিংসতা করে, অরাজকতা করে, তাদেরকে গুলি করতে পারবে। তাদেরকে আইন অনুযায়ী গুলি না, তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা আছে আইনে, সেই ব্যবস্থা নিতে পারবে তারা। আদালত বলছেন যে এখন তো আর আপনারা এটা না, এখন তো এক দফা আন্দোলন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ডিফেন্ড করেন এটাকে? এটা তো কানিং ডিভাইস বলছেন আদালত। এদিকে কোটা সংস্কার আন্দোলনের সময় 16 শিশু নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট শুনানির জন্য গ্রহণ করেননি হাইকোর্ট। অন্য বেঞ্চে যাওয়ার পরামর্শ দিয়েছেন আদালত। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে যারা এক দফাতে রূপান্তরিত করেছে তারা স্বাধীনতা ও দেশবিরোধী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তাদের দাবি, প্রধানমন্ত্রী আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা দেশকে অস্থিতিশীল করতে চায়। সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগের গণজমায়েত কর্মসূচি পালনকালে দলটির নেতারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সরকার পদত্যাগের এক দফা দাবির প্রতিবাদে দেশ জুড়ে গণজমায়েত ও শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, পাড়া মহল্লায় দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়ে খণ্ড খণ্ড মিছিল করে। এ সময় তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যমূলক আন্দোলনকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বিভিন্ন স্লোগান দেন। চলমান সংকট নিরসন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জানিয়ে দলীয় নেতাকর্মীরা বলেন, দেশের যে কোনো সমস্যা সমাধানে আলোচনার কোনো বিকল্প নেই। তা জেনেও অদৃশ্য উস্কানিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করেছে, যা নজিরবিহীন। সারা বিশ্বের মধ্যে দেখেছি, যখনই কোনো আন্দোলন সংগ্রাম হয়, সরকার প্রধান যখন ডাকেন তখন সবাই কিন্তু সেই ডাকে সাড়া দিয়ে একটা আলোচনায় বসে। এই আন্দোলনে তারা আজকে বসবে না, কারণ তারা এই বাংলায় অরাজকতা তৈরি করতে চায়। এরপরে যদি কোনো সহিংসতা ঘটে, যদি কোনো হতাহতের ঘটনা ঘটে, তাহলে সকল দায় এই ছাত্র নামের অছাত্রদেরকে নিতে হবে। জনগণের জানমালের নিরাপত্তায় আওয়ামী লীগ নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারকে সহযোগিতা দেবে বলে জানান দলের নেতারা। জ্বালাও পোড়াও সব এই জামাত শিবির বিএনপি তারা করছে এবং একটি রাষ্ট্রের সম্পদ ধ্বংস করছে। শান্তিপূর্ণভাবে এদের অশুভ শক্তির বিরুদ্ধে আমরা মোকাবিলা করব, শান্তিপূর্ণ মোকাবিলা করব। দেশকে অকার্যকর করতে নিরীহ শিক্ষার্থীদের উপর দেশি বিদেশি কুচক্রী মহল ভর করেছে বলেও জানান তারা। যতক্ষণ পর্যন্ত এই রাজাকার আলবদররা ঘরে না যাবে, তাদেরকে নির্মূল না করতে পারবো, স্বাধীনতা বিরোধী নির্মূল না করতে পারবো, তাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার করে প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় বসার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। সৈয়দ রিয়াজ, ATN বাংলা, ঢাকা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের কারণে নাটোর থেকে ঢাকা সহ সব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে গেছে। গতরাত থেকে শহরের বড় হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের অধিকাংশ কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। ভবানীগঞ্জ বাস টার্মিনাল থেকেও কোনো রুটের বাস চলাচল করতে দেখা যায়নি। কয়েকটি পরিবহন কর্তৃপক্ষ রাতেই যাত্রা বাতিল করে যাত্রীদের টিকিট ফেরত দেয়, তবে একটি পণ্যবাহী যান চলাচল করতে দেখা গেছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী অনেকেই হালকা যানবাহনের গন্তব্যে যেতে দেখা গেছে। জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার জানান, নিরাপত্তার কারণে বাস চলাচল বন্ধের এই সিদ্ধান্ত। নানা সমস্যায় জর্জরিত নওগাঁর কেন্দ্রীয় বাস টার্মিনাল। এটি নির্মিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত উন্নয়ন তো দূরের কথা, সংস্কারও করা হয়নি। নেই যাত্রী সেবার ন্যূনতম সুবিধা। 2 বছর আগে টার্মিনাল ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। নওগাঁ শহরের যানজট নিরসনে 80-র দশকে বাস টার্মিনাল স্থানান্তর করা হয় বালুডাঙ্গায়। বর্তমানে টার্মিনালটির জরাজীর্ণ অবস্থা, খসে পড়ছে ছাদের পলেস্তরা। ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে কার্যক্রম, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। নেই কোনো যাত্রী ছাউনি, টয়লেট, এমনকি পানির ব্যবস্থা। টার্মিনাল জুড়ে খানাখন্দ, একটু বৃষ্টিতে ডুবে থাকে কাদা পানিতে, যেখানে সেখানে ময়লার স্তূপ। যাত্রী ওঠানামা করে টার্মিনালের বাইরের সড়কে। এ নিয়ে ক্ষোভের শেষ নেই যাত্রী ও চালকদের। রোদ বা ঝড় বৃষ্টি কোথায় দাঁড়াবো? একটা যাত্রী ছাউনি নাই, একটা ছেলে বা মেয়েদের কোনো বসারও প্রতিষ্ঠান নাই, বসার জায়গা নাই। এই টার্মিনাল পরিত্যক্ত ঘোষণা করে গেছে, আমাদের একটা নতুন টার্মিনাল আমাদের দরকার। পুরানো ভবনটি ভেঙে আধুনিক টার্মিনাল ভবন নির্মাণের জন্য বারবার পৌরসভা ও প্রশাসনকে জানানো হলেও এখনো পর্যন্ত নেওয়া হয়নি কোনো উদ্যোগ। পৌরসভা বা ঊর্ধ্বতম মহলে এই টার্মিনালটা নতুন আধুনিক টার্মিনাল করার জন্য তাদেরকে অবগত করা হয়, বারবার আমাদেরকে আসক্ত করা হয়, কিন্তু সেভাবে কোনো ফলাফল আমরা পাই নাই। তবে আধুনিক টার্মিনাল নির্মাণে দ্রুত কাজ শুরু করা হবে বলে জানান পৌরসভার প্যানেল মেয়র। আধুনিক একটি ডিজাইন সম্পন্ন করেছি। এটা আমরা কয়েকটি নতুন প্রকল্পে আমরা এটা সাবমিট করেছি। ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের এই অর্থ বছরে আমরা একটি নওগাঁবাসী একটি আধুনিক টার্মিনাল হয়তো উপহার হিসেবে পাবো। জেলার অভ্যন্তরীণ রুট সহ বিভিন্ন জেলায় প্রতিদিন প্রায় 500 বাস যাতায়াত করে এই টার্মিনাল থেকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বন্ধুত্ব, অসাম্প্রদায়িকতা আর মানবিকতার ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছেন মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী এলাকার গোলাম সরোয়ার ও শ্যামল দত্ত। দীর্ঘ 36 বছরের বন্ধুত্বে একদিনের জন্য ফাটল ধরেনি তাদের মাঝে। 2 বন্ধু একসাথে গড়ে তুলেছেন মানবিকতার অন্যান্য উদাহরণ সেবাশ্র। এলাকার মানুষের কাছে হয়ে উঠেছেন বন্ধুত্বের অনন্য উদাহরণ। মাগুরা থেকে সুজন মাহমুদের তথ্য ও ভিডিও চিত্রে জানাচ্ছেন তামান্না জেনিফার। কিশোর বয়সে শুরু এ বন্ধুত্বের 3 যুগ পেরিয়ে এসেও ফাটল ধরেনি, জমেনি ধুলো, বরং দিন দিন সম্পর্কে উজ্জ্বলতা বেড়েছে। এলাকাবাসীর মাঝে তাদের বন্ধুত্ব অনন্য সাধারণ উদাহরণ সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, বন্ধুত্বকে বাঁচিয়ে রাখতে বিয়ে পর্যন্ত করেননি তারা, একসাথে গড়ে তুলেছেন ব্যবসা। মানবিকতার উদাহরণ হয়ে উঠেছে তাদের সেবা স্টোর। তাদের এই প্রতিষ্ঠান এলাকাবাসীর কাছে হয়ে উঠেছে বিপন্ন মানুষের অনন্য আশ্রয়স্থল। দীর্ঘদিন যাবত আমরা দেখে আসতেছি, তাদের দুজনের ভিতরে কোনো ফাটল আমি কখনো দেখি নাই। ওদের ভিতরে খুব একটা মিল মহব্বত, যা নাকি আপন ভাইয়ের ভিতরেও অনেক সময় দেখা যায় না। ইন্দ্রা জীবনে বিয়েও করলো না, বন্ধুত্বই নষ্ট হয়ে যাবে বলে। মাগুরার মোহাম্মদপুর উপজেলার গোলাম সারোয়ার এবং শ্যামল দত্ত স্থানীয় আফতাবউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে পড়তেন। 9ম শ্রেণীতে পড়ার সময় তাদের বন্ধুত্বের সূত্রপাত। সময়ের বিবর্তনে বয়স বাড়লেও বাড়েনি দূরত্ব। দুজন 2 ধর্মের হওয়ার পরও তাদের বন্ধুত্বের বন্ধন এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির বড় নজির। দুজনের সম্পর্ক, দুজন 2 ধর্ম, তারা ছোটকাল থেকে একসাথে চলাফেরা করে। অন্য একজন বিপদে পড়েও তারা দৌড়ায় বা তাদের প্রতি সহানুভূতি হয়। গোলাম সারোয়ার এবং শ্যামল দত্তের এই বন্ধুত্ব মানুষে মানুষের সম্পর্কের এক বিরল দৃষ্টান্ত। না দেখে যখন থাকতে পারি তখন তো একসাথে যখন থাকতেই হবে, আসলে আমরা একটু থাকার মতো থাকি। আমি যতদিন বেঁচে থাকি আমি ওয়াদা করবো যে আমি ওর সাথে থাকি,
আর ও ওয়াদা করবে আমি যতদিন বেঁচে থাকি ও আমার সাথে থাকবে। বিয়ে থা করা হয়নি, বন্ধুত্বর কারণে আমরা মিলেমিশে আছি এইভাবে, এবং দুই ফ্যামিলিতেই আমাদের এই সম্পর্ক নিয়ে এখন খুব শান্তিতে আছে, এ নিয়ে কোনো ঝামেলা নেই আমাদের। ভেদাভেদ ভুলে বন্ধুত্বের এমন নজির ঘরে ঘরে তৈরি হোক, এমনটাই প্রত্যাশা সবার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।